যুক্তিতর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আর এই মুহূর্তে আমার অতিথি আজকে আমার স্টুডিওয় বিশিষ্ট বিজেপি নেতা, তরুণ নেতা এবং কলকাতা পুরসভার 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষ। সজল, তোমায় স্বাগত। কলকাতা পুরসভায় প্রতিদিনই দেখছি নানা রকম ঘটনা, হাতাহাতি, মারামারি, তুমি তেড়ে যাচ্ছ, ওরা তোমার দিকে তেড়ে আসছে, কি হচ্ছে এসব? এটা পুরসভার দুর্ভাগ্য, বুঝলেন, যে এই সভায় আগে কিংবদন্তিরা বসতেন, আর আজকাল কারা বসছে? আসলে কেউই জনতা নির্বাচিত নয়। আর এখন জনতা নির্বাচন করার চেষ্টা করে যদি সুযোগ পায় মন্দের ভালো। আমাকে যে 100 ভাগ ভালো বলে নির্বাচিত করেছে এরকম নয়, মনে করেছে অন্য মন্দগুলোর তুলনায় আমি হয়তো কম মন্দ। আজকে এই জায়গায় মানুষের মানসিকতা, জনতার চিন্তাভাবনা এই জায়গায় চলে এসছে। আর এই ধরনের লোকেরা, মানে যাদের থাকা উচিত ছিল জেলখানায়, তারা সব যদি বিধানসভা বা কর্পোরেশন বা পার্লামেন্টে চলে যায়, তাহলে সেই সব জায়গার মান কমবে, এটা স্বাভাবিক। গত কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু এই যে আপনি বললেন কোথাও দেখা যাচ্ছে আমি তেড়ে যাচ্ছি, আপনি একটা ছবি দেখাতে পারলে যে আমি তেড়ে যাচ্ছি, আমি রিজাইন করে দেবো। উত্তেজিত ছিল প্রচুর। মার খেলে কেনা উত্তেজিত হয়? আর যদি সেটা আমার মতো ছেলের গায়ে হাত দেয়, ও আমার সম্বন্ধে বোঝেটা কত, ও আমার সম্বন্ধে জানেটা কি, আমরা কাদের সঙ্গে লড়েছি। আর এখন ওই মানে আমি বিশ্বাস করি যে রামের বাণে মরব, যদিও আমি রাবণ নয়, হ্যাঁ, আমি রামের বাণে মরতে রাজি আছি। হনুমান বাঁদরের দাঁত খিঁচুনি, হনুমানেরও না, এটা বাঁদরের দাঁত খিঁচুনি নেব, এটা তো হতে পারে না। এখন যেহেতু এটা একটা আইন, একটা পুরসভার ভেতরে বলে সহ্য করলাম, আমি তো ওদের লেভেলের নিচে নামতে পারবো না। এগুলো দুর্ভাগ্যজনক। কোথায় আজকে সকলে যৌথভাবে কি করে কর্পোরেশনের হাল ফেরানো যায় সেই আলোচনা হবে, তা না, এইসব হচ্ছে। বিষয়টা ঠিক কি হয়েছিল? সূত্রপাত কি? কোনো সূত্র নেই, পুরোটাই পাত। বিষয়টা আর কি, বিষয়টা হচ্ছে, ধরুন একটা মেয়র একটা বক্তব্য রেখেছেন যে বিরোধীরা আজকাল তাদের বক্তব্য বেশি পেশ করছে না, তাই আমাদের বিরোধীদের হয়ে সরকার বিরোধী বক্তব্য পেশ করাতে হচ্ছে। তো আমি তার উত্তরে হাসতে হাসতে বলেছিলাম, আমাদের আর বিরোধিতা করার দরকার কি? এখন তো মাঝে মাঝে আপনাকেও বিরোধীর ভূমিকায় দেখতে পাচ্ছি। ব্যাপারটা মানে বদ্যি সাইড তির্যক ছিল, কিন্তু তার মধ্যে কোথাও একটা মানে হাসিও ছিল। তো আমাকে তখন চেয়ারম্যান বলছিলেন যে তোমরা প্রশ্ন দাও না কেন, এবং চেয়ারম্যানের সাথে সম্পর্কটা আজকের নয়, 25-30 বছর ধরে হবে। পারিবারিক পর্যায়ের একটা সময় খুবই ঘনিষ্ঠতা ছিল, আরও যখন আমার বাবা অ্যাক্টিভ পলিটিক্সে ছিলেন। আমরা ওনার বাড়ি বহুবার গেছি, উনি আমাদের বাড়ি বহুবার এসছেন। তো এইটা এক্সপেক্টেড ছিল না। তো তিনি আমাকে বলেছেন, সঙ্গে সঙ্গে আমিও বলেছি যে ম্যাডাম দেখুন, এখন উত্তর দিয়ে কি হবে, উত্তর দিলে কে শোনে। এই কথাটা বলাতে পুরো হাউস হই করে উঠলো। তো আমি বললাম, এই দেখুন হাউসের কালচার। তখন ওই লোকটার নাম, ছেলেটার নাম কি, অসীম বসু, উনি এসে আমাকে বললেন, এই তুই কালচার বলছিস কেন? প্রথমত তুই তো কারি, দ্বিতীয়ত কালচার বলছিস কেন? আমি বললাম, দেখুন ম্যাডাম, এই দেখুন কালচার মুখে বললাম, ও করে দেখাচ্ছে। এটা বলতেই আমাকে এক ধাক্কা মেরে ঘাত দিল। এবং আপনি দেখুন, চেয়ারম্যান আজকে তার একটা বাধ্যবাধকতা আছে, আই ফিল ইট, আমি এটা অনুভব করি। তো তার একটা রাজনৈতিক কম্পালশনও আছে, যদিও এই পোস্টটা রাজনৈতিক নয়, উনি যে পোস্টটা, সেটা রাজনীতির ঊর্ধ্বের পোস্ট, তবুও আছে, বাস্তবটাকে অস্বীকার করা যাবে কি করে। ওনার কিন্তু ওই দিনের ভয়েসটা যদি আপনি শোনেন, যখন ঝগড়া চলছে, হাতাহাতি হচ্ছে,
তখনকার ভয়েসটা যদি শোনেন তাহলে দেখবেন উনি অল অ্যালং উনি অসীমকে বসতে বলছেন, সজলকে নয়। উনি বুঝেছেন কে এইটা ইনস্টিগেট করলো। এবার ধাক্কা খাওয়ার পরে, ঘুষি খাওয়ার পরে আমি কি বললাম না বললাম সেটা বিজয়ের কি ভূমিকা ছিল? না না, বিজয়দাই মেন লড়েছে, আমি তো হাত চালাইনি, বিজয়দাই লড়েছে। অতীন ঘোষ দেখলাম খুব সিম্প্যাথেটিক তোমার বিষয়। সব সিনিয়ররাই সিম্প্যাথেটিক হওয়া উচিত, কারণ এরা সবাই আমার বাবার সহকর্মী, যে কোনো পার্টিতে থাকতে পারে। আমার কাছে এখানে পার্টিটা কোনো ইস্যু নয়, আমার কাছে পার্টিটা কোনো ইস্যু নয়। আমি অতীন ঘোষ এখানে উঠলে ডেপুটি মেয়র বলি, এমআইসি বলি, অন্যান্য কিছু অফিসিয়াল টার্মস বলি, আসলে তো অতীন কাকু বলি। আসলেই তো আমি অতীন কাকু বলি। ফিরহাদ হাকিম ববিদা আমায় জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে ওই ঝগড়ার মাঝেই। আমি কয়েকবার চোর চোর বলেছি। সেটা বলতে গেলে কেন? না, আমার বাবাকে চোর বললো, কি না আমার একটা ওই পড়লে না কি আছে, ওর পাড়ার লোকেরা আমায় পরের দিন নিজেরা ফোন করছে, তারা বলছে যে দাদা ওর 15 বছর আগে একটা গুমটি ছিল, ওই চা পান দোকানের গুমটি, এখন ওর 15টা গাড়ি আছে, নামে বেনামে ফ্ল্যাট। তো ওই যে হঠাৎ আমায় বললো তোর বাপ চোর। আমি তখন বললাম যে ববিদা আমি বলিনি, আগে ও বলেছে, এবং ও ববিদার সামনে স্বীকার করলো যে হ্যাঁ আমি বলেছি, বেশ করেছি। তারপর আর আমার কি বলার থাকতে পারে? ববিদারা অসহায়, কন্ট্রোল নেই কোথাও, বলগাহীন। ববিদা অনেক জায়গায় বলেছেন যে সজলকে আমি খুব পছন্দ করি, কিন্তু সজল এখন বিজেপিতে গিয়ে একেবারে সেই বিজেপির মতো হয়ে গেছে। আচ্ছা, বিজেপিতে গিয়ে আমি বিজেপির মতো হবো না? মানে বিজেপির ববিদা তৃণমূলে করে তো উগ্রতা বেড়ে গেছে, সেই সজলকে চিনতে পারছে না। তৃণমূলের এটাই বলতে চাইছে। এরম উনি কখনোই বলতে পারেন বলে আমি অন্তত বিশ্বাস করি না। আমি মেয়র পদকে যথেষ্ট সম্মান করি, মেয়র পদকে সম্মান করি বলে আমি খালি গায়ে গেঞ্জি পরে টাকা নেওয়ার কথাটা, গেঞ্জি পরে লুঙ্গি পরে টাকা নেওয়ার কথাটা বলতে পারবো না। আমি তো একটা পার্টিকে রিপ্রেজেন্ট করছি। আপনি তো করেছেন, মিথ্যে তো বলছি না। ব্যক্তিগতভাবে আমি তার প্রতি শ্রদ্ধাশীল আছি, কিন্তু গেঞ্জি পরে লুঙ্গি পরে খাটে শুয়ে টাকা নিয়ে বলা যে এই টাকা আমি ছুঁই না, হ্যাঁ, এগুলো তো ফ্যাক্টস, এগুলোকে তো ডিনাই করতে পারবে না কেউ। ও তো ষড়যন্ত্র, ও তো আর্থিক দুর্নীতি না, শুভেন্দুও বলেছে। না, এটা তো ঠিক। তখনকার পরিকল্পনাটা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্লোজ সার্কেল যেটা আছে সেটাকে ধ্বংস করে দাও। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্লোজ সার্কেলটাকে ধ্বংস করে দিয়ে উনি ঢুকবেন ক্লোজ সার্কেলে। একটা তো বলয় থাকে, সব শনিরই একটা করে দেখবেন বলয় আছে। তো এই শনিরও যে বলয়, সেই বলয়টাকে ভেঙে ওখানে উনি নিজেকে অধিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন। এখন খানিকটা সফলও, সেই বলয়টা তো আর নেই, ভেঙে তছনছ হয়ে গিয়েছে, এই আর কি। ববিদা বোধহয় শেষ বাধা, দুর্বল প্রাচীর। বলেন অনেকে যে ববিদা সংখ্যালঘুদের রিপ্রেজেন্ট করে বলেন ববিদার আসনটা এখনো টিকে আছে, না হলে ববিদার অবস্থাও আমি তো অন্য কারুর মতো হতো। আমি তো রাজনৈতিক পর্যবেক্ষক নয়, আমি এগুলো নিয়ে কি করে বলবো? আমি তো একটা রাজনৈতিক দলের। ববিদার আসন মানে সংখ্যালঘুদের জন্য টিকে আছে না কি আছে, মমতাদির জন্য টিকে আছে, এগুলো আমার পক্ষে বলা কঠিন। বৃহস্পতিবার ইডি আদালতে বলেছে, যেই তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্সের সিইও হিসাবে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিলেন, তারপর থেকেই পুলিশ নানাভাবে হেনস্থা করছে,
তদন্তের প্রক্রিয়াকে বাধা দিচ্ছে এবং সাংবিধানিক পদাধিকারীরা এই রাজ্যের চাইছেন না যে নিয়োগ দুর্নীতির তদন্ত ঠিকভাবে হোক। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোমরা টার্গেট করছো, আর অভিষেক বলছে যে 10 পয়সা দুর্নীতির প্রমাণ করতে পারলে ফাঁসি কাঠে চলে যাবে। চোর কি মাই জোরসে বলে, একথা তো মমতা দিয়ে অনেক আগেই বলেছিলেন, নাথিং নিউ। আর মুশকিল হচ্ছে, আপনি আমায় প্রশ্নগুলো করছেন বটে, আপনি বিশ্বাস করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধু? যারা রাস্তায় চিৎকার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে তারা সব জানে যে বেটা কত বড় চোর। তৃণমূল যারা করছে তারা বেশিরভাগটাই পেট এবং পিঠের দায় করছে। আচ্ছা, ববি হাকিম এখনো কেন তৃণমূল করেন? পদের জন্য না পেটের জন্য, রোজগারের জন্য? মুন্ডু গেলে খাবোটা কি, মুন্ডু ছাড়া বাঁচবো নাকি, সেই কারণে দল করেন, তাহলে আলাদা কথা। একটা কর্পোরেশনে এমআইসিদের মিটিং করে সিদ্ধান্ত হয়েছিল একটা পার্কিং, অনেক টাকা। আমরা চূড়ান্ত বিরোধী, আমরা সেই নিয়ে বিক্ষোভও করেছি, আমরা অভিযোগ জানিয়েছি, কিন্তু আমরা দেখলাম রাত্রেবেলা সেই পার্কিংটা পুরসভা তোলার আগে তৃণমূলের এক নেতা, যে আবার তোমার খুব ঘনিষ্ঠ, তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা আমি বজায় রাখতে, তোমার পড়োশি, আমার সেই পড়োশির থেকে আমি দূরেই থাকতে চাই। আমার পড়োশি হলে আমি পরে থাকবো, পিপিই কিট পরে থাকবো যদি পড়োশি কাছাকাছি আছে। তো হ্যাঁ, কোনো এক সময় ঘনিষ্ঠতা ছিল, এটা বলতে পারেন। তো দেখলাম সেই লোকটা মানে মমতাদির নামে সে জাগাল দিয়েছে। শুভেন্দু অধিকারী আগামী 2টো জীবন পর ধরে গাল দিলেও ওই গাল দিতে পারবে না। বলেছে আমার সঙ্গে বসিয়ে পাশাপাশি ইন্ট্রোগেশন করো, আমার মুখের উল্টো দিকে বসিয়ে, মুখোমুখি বসিয়ে আমাকে, সুদীপ্ত সেনকে এবং মমতা ব্যানার্জিকে মুখোমুখি বসিয়ে ইন্ট্রোগেশন করা। বলেছিলেন বিগেস্ট বেনিফিশিয়ারি, সব টাকা মমতাদির। এগুলো তো শুভেন্দু অধিকারী তো কখনো বলেনি সব টাকা মমতাদির বাড়িতে আছে। আরে তিনি তো স্পেনে এখন। স্পেনে কেন, জাপানেও থাকতে পারেন, তার সঙ্গে কিছু না। মুখ্যমন্ত্রীর সঙ্গে কে? এটা তো ফ্যালাসি অফ তৃণমূল কংগ্রেস। হয়তো দুজনেই ভুল বুঝতে পেরেছে। না, চোরে চোরে মাসতুতো পিস্তত ভাই হয়। তো ব্যাপারটা হচ্ছে রক্তের টান আছে তো কোথাও একটা মিলে গেছে। আবার দেওয়া নেওয়ার অঙ্ক ছিল, দেওয়া নেওয়া আবার ঠিকঠাক হয়ে গেছে, হিসাব নিকাশ হয়ে গেছে। তো আমরা যে বিষয়টা থেকে সরে গেলাম, তিনি বললেন যে উইথড্র হয়ে গেল, উইথড্র করিয়ে দিলাম, তিনি ফেসবুক করে দিলেন, তিনি টুইট করে দিলেন, কর্পোরেশনে কেউ জানে না। আচ্ছা, এর থেকে জোরে থাপ্পড় আর কিছু হতে পারে রাজনীতিতে? তারপরের দিনও উনি মেয়র। আমি হলে তো থুতু ফেলে ওই দিন ডুবে মরে যেতাম। কিছু বলে লাভ নেই। তোমার সঙ্গে তো ঘোষবাবুর এখনো খুব ভালো সম্পর্ক, ফোনাফোনি হয়। আপনি সেই ফোনে কি পেগাসাসের কাজ করেন? আমি জিজ্ঞাসা করছি। শুনুন, আমি এদের মুখও দেখতে চাই না। হ্যাঁ, এদের নাম বলতে হয়, শুনতে হয়, সেটা উপায় কিছু নেই। তাই আর ফোন করা তো অনেক দূরের কথা, প্রমাণ করলে রাজনীতি ছেড়ে দেবো। কেন ফোন করবো এদের সাথে? আমি একে কেন ফোন করব? আমি কি সারদার কেস পার্টনার যে আমি ফোন করবো আরে ভাই মামলাটা একসাথে লড়তে হবে? তাহলে চোর বলতাম, অন্য কিছু বলতাম, দুর্নীতিগ্রস্ত বলতাম। চোর শব্দটা ছেলেমেয়েরাও শোনে। তোমরা বারবার অভিষেককে টার্গেট করছো। আমরা অভিষেককে টার্গেট করছি না, এই বাজে কথাগুলো বলা বন্ধ। শুভেন্দু তো প্রতিদিনই বলছে। শুভেন্দুবাবু একটা গরুচোরকে টার্গেট করছে, গরুচোরদের সর্দারকে টার্গেট করছে।
কয়লা চোরের সর্দারকে টার্গেট করছে, চাকরি চোরের সর্দারকে টার্গেট করছে। অভিষেক ইট ইজ নট অ্যান ইস্যু। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করা হতো। প্রমাণ তো করতে হবে। আপনার ঠাকুরদাদা ছিল, আপনি প্রমাণ করতে পারবেন? সেটা যেমন প্রমাণ করা যাবে না, এটা প্রমাণ হবে না সেটা বলছি না, কিন্তু মানুষের মনের খাতায় এটা প্রমাণিত হয়ে গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন দুর্নীতিগ্রস্ত মানুষ। আচ্ছা, লিপস অ্যান্ড বাউন্স কিসের কোম্পানি আপনি জানেন? জল বানাতো এটা আমি জানি। আপনি ওই জল খাওয়ার কথা ছেড়ে দিন, পান করার কথা ছেড়ে দিন, চোখে দেখেছেন কখনো? নামটা বোধহয় নটিকা নাকি একটা ছিল। হ্যাঁ, দেখি, চোখে দেখেছি, দোকানে পাওয়া যেত। আমি কোনোদিন দেখিনি। নটিরা নটিকা দেবে কি দেবে, ঝটিকা দেবে আমি বলতে পারবো না। আমি কোনোদিন দেখিনি, এবং আমি বিশ্বাস করি রাজ্যের 99% লোক দেখেনি। যারা দেখতে পেয়েছে তাদের ডিআর লটারির টিকিট কাটা উচিত। আচ্ছা, সেই কোম্পানিটার চালিয়ে যে জলটা চলে না, যে জলটা কেউ খায় না, যে জলটা কেউ টয়লেটেও ইউজ করে না, আচ্ছা বলুন তো, সেই জল কোম্পানির মালিক এত 1000 কোটি টাকা সম্পত্তি কী করে করতে পারে? আচ্ছা ছেড়ে দিন, 1000 কোটি টাকা ছেড়ে দিন, আপনি ওই বাড়িটা কী করে করতে পারে? যারা 11 বছর আগে যারা একটা টালির চালের বাড়িতে থাকতো, 3-4টে ঘরের বাড়িতে, তাদের আজকে, এটাও বলছি 5 বছর আগেকার তথ্য অনুযায়ী, শুধু ওই হরিশ মুখার্জি স্ট্রিট আর হরিশ চ্যাটার্জি স্ট্রিট মিললে 35খানা প্লট। কি করে হয় দাদা? আচ্ছা, যেখানে আগে একটা চায়ের দোকান ছিল, লোকটার নামও ভুলে গেছি, আমরা অনেক চা খেয়েছি ওই দোকানে, বয়স্ক লোক, সেই মানুষটার চায়ের দোকানটা ভেঙে রঙের দোকান হলো। ভাইপোর বাবা বসতেন সেখানে, তারা চালাতেন, ওই নীল সাদা রংটা পুরো ওখান থেকেই যেত। তারপর সেই দোকানটা ভেঙে আজকে একটা 5 তলা বিল্ডিং, শুনেছি এসকালেটারও আছে বাড়ির ভেতরে। আমি অনেক বড় লোককে দেখেছি, অনেক বড় লোক, মানে ইনকাম ট্যাক্স দেওয়া বড় লোক, রিটার্ন শো করা বড় লোক, তাদের বাড়িতে দামি দামি লিফট দেখেছি। আমি শুনেছিলাম সাদ্দাম হোসেনের নাকি সোনার লিফট ছিল। হ্যাঁ, থাকতে পারে টাকা থাকলে, কিন্তু টাকা থাকলে কেউ কি বাড়ির ভেতরে এসকেলেটার করে? এইটা কিন্তু আমি বাপের জন্মে শুনি। সেটা নাকি ওনার বাড়িতে আছে। তো ইডি ওনার বাড়ির তথ্য দিয়ে দিয়েছে জমা, বোধহয়, মানে সম্পত্তি, বাড়ির ছবিটা ওটা জনগণের সামনে আনা হোক না। এই টাকাটা কোত্থেকে এলো এটা তো বলতে হবে। ব্যবসা, কোন ব্যবসা বলতে হবে তো, কোন ব্যবসা? লিপস অ্যান্ড বাউন্স। তার জল বিক্রি হলো না, এত টাকা হয়ে গেল। কনসালটেন্সিও দেয়। কনসালটেন্সি কোথায়, কাকে? এই তো কালীঘাটের কাকুকে কনসালটেন্সি দিয়েছে। এরকম অনেক কালীঘাটের কাকু থাকতে পারে। কাকি জোকস, মানে কাউকে নিশ্চয়, অনেককেই নিশ্চয় দিয়েছে। কালীঘাটের কাকু ওয়ান অফ দেম। ও কনসালটেন্সি ফিস দিয়েছে বলছেন। কালীঘাটের কাকু লিপস অ্যান্ড বাউন্সকে দিয়েছে কনসালটেন্সি। তো এরকম অনেক লোকজন থাকতে পারে যাদের কোনো কনসালটেন্সি দেয়, সেইভাবেই টাকাটা পেয়েছে। আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। এসডি কনসালটেন্সি আমি বলছি আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে, কারণ কালীঘাটের কাকু তিনি ইটসেলফ একজন ডিরেক্টর ছিলেন, তারপরে সিওও হয়েছেন, 16 সাল অব্দি ডিরেক্টর ছিলেন। না, সিইও মানে কনসালটেন্সি ফিস পাবে না। না, কালীঘাটের কাকু তো পাননি। কালীঘাটের কাকুর নতুন কনসার্ন ছিল এসটি কনসালটেন্সি, আলাদা। তাদের সঙ্গে লিপস অ্যান্ড বাউন্সের চুক্তি ছিল। লিপস অ্যান্ড বাউন্স পরামর্শ দিত, তার বিনিময়ে এসডি কনসালটেন্সি টাকা দিত। ওগুলো হচ্ছে সব মানে টাকা ঘোরানোর টাকা। না, সেটা তো ওয়াইল্ড অ্যালিগেশন, প্রমাণ করতে হবে টাকা ঘোরানোর টাকা। আমি আপনাকে বলেছি, আপনি নিজে 4টে কোম্পানি খুলেছেন, আমি 4টে কোম্পানি খুলেছি, আমি আপনাকে মাল বেচছি, আপনি আমাকে মাল বেচছেন, প্রমাণ করতে হবে যে আমরা চোর। হ্যাঁ তো ঠিক, কোর্টে গিয়ে এটা প্রমাণ করতে হবে, জেল খাটাতে গেলে আমরা চোর, কিন্তু জনগণ বুঝবে যে আমরা চোর। আপনি এটা থেকে বেরোতে পারবেন না। পাবলিক যদি আপনি পারসেপশন হিসেব করেন, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এজ আ মানে বিগেস্ট থিপ আর কি, ওরকম একটা কিছু কি বলা যায় জানি না আমি। হ্যাঁ, পাবলিক পারসেপশন ঠিক আছে, তোমরা রাজনীতি করো, তোমরা বলছো যে পাবলিক পারসেপশন অভিষেক সম্পর্কে এই, কিন্তু একটা রাজনৈতিক দল বা একটা রাজনৈতিক লোক
তার লেজিটিমেসি আসে ভোটের মাধ্যমে। কোনো ইলেকশনে কিন্তু তৃণমূলের ভোট কমতে আমি দেখছি না, এবং ধূপগুড়িও ওরা জিতে গেল এত অ্যালিগেশন সত্ত্বেও। না, ভোট কমেনি এটা আমি ভাবি না। দেখুন ব্যাপারটা না, ব্যাপারটা এক একটা জায়গার এক এক রকম। আপনারাও সেরাম, বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় সংবাদ মাধ্যম সানাইয়ের পোঁয়ের মতো বাজে। হ্যাঁ, রাসবিহারীতে সিপিএম এগিয়ে আসছে, আরে ভাই ওটা পুরোটাই মানে 65-70% হচ্ছে সংখ্যালঘু ভোট। ঠিক সেই রকমভাবে ওই সাগরদিঘি মডেল শুরু হয়ে গেল। আরে ওই মডেলটা মুর্শিদাবাদে চলবে, ওই মডেলটা ওই ফুরফুরা শরীফের আশেপাশে চলবে, ওই মডেলটা ভাঙড়ে চলবে, ওই মডেলটা নদিয়ার কিছু অংশে চলবে, হাওড়ার কিছু অংশে চলবে, কিন্তু ওই মডেলটা ধূপগুড়িতে চলবে না। এটা বুঝতে আবার নাকি তারা 3টে বছর নিয়ে নিল, 2 বছর নিয়ে নিল। কেউ এগিয়ে আসছে না। বিজেপি বিরোধীর জায়গায় যথেষ্ট শক্তিশালী আছে। 4,000 4,500 ভোটে, 4,300 কিছু ভোটে হেরেছি, এটা মিথ্যা অপপ্রচারের কাছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই মহকুমা তাসটা শেষ টাইমে কাজে লেগেছে। আমাদেরও কিছু ভুল ত্রুটি আছে, দেখো এটাকে মানে এই হারটার সঙ্গে মানে সিগনিফিকেন্ট হার বলে আমরা এটাকে মনে করছি না। হার নিশ্চয়ই হার, আমাদের একটা এমএলএ কমে যাওয়া, এর থেকে কিছু না। বিজেপিকে তো দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিরোধী নেত্রী থাকতেন এই সময়, তুমি জানো কি অবস্থা করতেন? আমি বিশ্বাস করি না। এখানে বিরোধীদের তো রাস্তায় দেখতেই পায় না, শুধু শুভেন্দু নিজের মতো করে চেষ্টা করছে। ঠিক কথা, সেটা যেমন ঠিক কথা, কিন্তু এটাও আপনাদের এই যে বারবার মমতা যদি থাকতেন এই সময়, এটা কোনো এক সময় আমিও ভাবতাম। কিন্তু আপনি যদি আজকের সময়ে দাঁড়িয়ে এটা ভাবেন, তাহলে দেখবেন আজকের সময় আর মমতাদি যে সময় ওই ধরনের জঙ্গি বিরোধিতা করেছিলেন, সেই সময়ের মানুষের মানসিকতা, কালচার, ভাবনা চিন্তা সমস্ত কিছু পাল্টেছে, সমস্ত কিছু পাল্টে গেছে। মমতাদিও আজকে থাকলে ওইগুলো করতে পারতেন না। মমতাদি আজকে পারতেন ওই বিধানসভায় ঢুকে যখন তখন যা খুশি তাই ভেঙে দেয়, গুড়িয়ে দেয়, করে দিতে পারতেন। আমরা ছাত্ররা কিন্তু অনেক বাস ভেঙেছি, আমরা পথ অবরোধ করেছি ঘন্টার পর ঘন্টা। আজকের দিনে করা যায় না। আজকে একটা বাস অবরোধ, একটা ট্রেন অবরোধ হলে 4টে লোক মোবাইল বার করে সঙ্গে সঙ্গে জনমত ক্রিয়েট করতে লেগেছে, যে আমার বাচ্চা দুধ পাচ্ছে না, আমার বাবা ওকে আমি হসপিটালে নিয়ে যেতে পারছি না। হ্যাঁ, এই জায়গাটা না, মানে ডিজিটাল প্ল্যাটফর্মটা এখন এত স্ট্রং, পৃথিবীটা এত শক্তিশালী হয়ে গেছে ইন্টারনেটের মাধ্যমে, ফলে অনেক কিছু এখন আর আগের মতো করা। কলকাতা শহরের অনেক জায়গায় তো তোমাদের পার্টি অফিস পর্যন্ত নেই। 77 সালে তো সিপিএম এর কিছুই ছিল না। মানুষ যদি পাল্টাবে মনে করে, তাহলে ভয়ঙ্কর, তাতে কিছু লাগে না। পার্টি মানুষ কি মনে করছে নাকি এটা তোমরা ভাবছো? কনফিউজড। মানে ধরুন এই যে ধূপগুড়িতে এত চুরির পরেও লোকে তো কিছু ভোট দিয়েছে, এখন সেই জায়গাটা কিছুটা কনফিউজড। ডোল পলিটিক্স এফেক্ট আছে হয়তো। তোমাদেরও 2,000 টাকা করে দিতে হবে লক্ষ্মীর ভান্ডার, শুভেন্দু বলেওছে অবশ্য একবার। একটা লক্ষ্মীর ভান্ডার দেওয়া যায়। গতকালও মুখ্যমন্ত্রী 3,000 কোটি টাকা লোন নিয়েছেন। লোন নিয়ে ফুর্তি করা যায় না তো, দান করা যায় না তো। বিজেপি আর তৃণমূলে তো কিছু পার্থক্য আছে। বিজেপি আর তৃণমূলের একটা রাষ্ট্রবাদী শক্তি আর একটা স্বেচ্ছাচারী শক্তি, দুটো শক্তির মধ্যে তফাৎ আছে। আচ্ছা, শুভেন্দুকে কি রাজ্য সভাপতি করা উচিত? কি মনে হয়? উচিত হলেও আমি ক্যামেরার সামনে আপনাকে বলবো না, উচিত না হলেও আমি ক্যামেরার সামনে আপনাকে বলবো না। একজন দায়িত্বশীল কর্মী হিসেবে এই কথাগুলো কি ক্যামেরার সামনে বলা উচিত? না, যেটা লোকে বলছে যে শুভেন্দু খুব পরিশ্রমী, রাজনীতিটাই করে, খুব অনেস্টলি এই সরকারের বিরুদ্ধে লড়াই করছে। সেখানে শুভেন্দুকে যদি রাজ্য সভাপতি করা হয় তাহলে বিজেপির লাভ হবে। বাবু আমার দীর্ঘদিনের আমরা সহকর্মী,
ওনার নেতৃত্বে আমরা অনেক ছাত্র আন্দোলনে ছিলাম, একসাথে আমরা ছাত্র রাজনীতি করেছি, বন্ধুস্থানীয় ছিলেন, এখনো আছেন, কিন্তু এখন তার পদমর্যাদাকে আমায় সম্মান করতেই হয়। আর সুকান্তবাবু তিনিও যথেষ্ট খাটছেন, তিনিও পারফরমেন্স দিচ্ছেন, সকলে মিলেই তো দলটাকে তুলবে। কেউ বলেনি আমি, সবাই বলে আমরা। সমস্যা হচ্ছে সংগঠন সম্পাদককে নিয়ে। আমার কোনো সমস্যা নেই, আমার কিসের সমস্যা? শুভেন্দু কদিন আগে সায়েন্স সিটিতেই বোধহয় একটা খুব তাৎপর্যপূর্ণ কথা বলল, আগে নিজের এলাকায় পায়ের নিচে মাটি শক্ত করুন, প্রার্থীদের জেতান, তারপরে মঞ্চে উঠে ভাষণ দেন। খুব সিগনিফিকেন্ট। এটার মধ্যে ভুল কোথায়? কোনো ভুল নেই, ইঙ্গিতটা কাদের দিকে? কারোর দিকে না, আমাদের সাধারণ আমার মতো কর্মীর দিকে। এখন পলিটিক্যাল ন্যারেটিভ সেট করতে কেউ যদি সুকান্তবাবুর দিকে, কেউ যদি দিলীপ বাবুর দিকে, কেউ যদি রাহুল সেনার দিকে তীর ঘোরায়, সেটা তাদের পার্সোনাল এজেন্ডা। দেখো, বাস্তব যদি দেখতে চাও, রাহুল বাবু বহু পুরনো রাজনৈতিক কর্মী। যখন বিজেপির প্রভাব খুবই সীমিত ছিল, তখন থেকে আমরা রাহুল সেনাকে চিনি, তথাগত রায়, পরশ দত্ত, তপন শিকদার ইত্যাদি। দিলীপবাবু সংঘ থেকে বিজেপি, তাও দিলীপবাবুর পলিটিক্যাল কেরিয়ার 1 দশক হতে পারে টেনে টুনে। আর সুকান্তবাবু তো 2019-এই প্রথম রাজনীতিতে আসা সেই অর্থে। আর শুভেন্দুর পলিটিক্যাল কেরিয়ার 35 বছরের পুরনো, অনেক ঘাটের জল খাওয়াও। তাই অভিজ্ঞতার নিরিখে, সাংগঠনিক দক্ষতার নিরিখে শুভেন্দুবাবু কিন্তু যেভাবেই দেখো, বাস্তব হচ্ছে এনাদের সবার থেকে অনেকটাই এগিয়ে। তুমি তো এগ্রি করো? আমি আবারও বলছি, আমি এগ্রি করি বা না করি, এগিয়ে বলছি আমি, তার মানে আমি এই বলছি না অনেকে রাজ্য সভাপতি করা হোক। আমি বলতে আপনাকে বলছি এটা ঠিক। দিলীপ বাবু সামাজিক কর্মকাণ্ডে ছিলেন, আরএসএস এর সাথে যুক্ত ছিলেন, আন্দামান সুনামি তিনি ফেস করেছেন, তার নেতৃত্বে দল যথেষ্ট পশ্চিমবঙ্গে শক্তিশালী ছিল। তিনি প্রথম বিজেপির ঝান্ডাকে পশ্চিমবঙ্গের মানুষকে চিনিয়েছিলেন। সুকান্তদা যথেষ্ট দলের ভেতরে, মানে দলের ভেতরে মাটির মানুষ, লেভেলের মানুষ, তিনি প্রত্যেকের কথা শোনেন, কথা বলার সুযোগ পাই। আর এটা ঠিক যে সরাসরি প্রত্যক্ষ কংগ্রেস, সিপিএম, তৃণমূল, এই যে রাজনীতি, এরা বাকি দুজনে কিন্তু সঙ্ঘের কাজ, মানে সামাজিক কাজের সাথে তারা যুক্ত। এটা ভুল করলে হবে না যে তারা একেবারে বাড়িতে আসতো, অফিস করে আসতো, আর তারপর বইয়ের হাতে চা খেয়ে টিভি দেখতে বসে যেত, তা নয়। কিন্তু প্রত্যেকে কোনো না কোনো সাংগঠনিক কাজ করতেন, সামাজিক কাজ করতেন। সেটা হতে পারে তাদের নিজস্ব সংঘের সংগঠন, হতে পারে সামাজিক কাজ, কিন্তু তারা বসে শুয়ে থাকতেন না। হ্যাঁ, আর শুভেন্দুবাবু একদম কলেজ থেকে ছাত্র রাজনীতিটা করে এসেছে। এখানে একটা অভিজ্ঞতা, একটা দাম, মানে একটা এক্সট্রা মাইলেজ উনি ন্যাচারালি পাবেন। হ্যাঁ, এখনো অবধি 7 বার 8 বার জেতা হয়ে গেছে, ভবিষ্যতে আরো 7-8 বার মিনিমাম জিতবে। লোকসভা বিধানসভা মিললে কতবার জিতেছে এখন আমাকে মনে করে বলতে হবে। এইগুলো অমিতজি তো শুভেন্দুকে খুব ভরসা করেন, করার মতোই, কোনো অসুবিধা নেই তো, করতেই পারে, করা উচিত। এবং দেখো, একজনকে ভরসা করে মানে আরেকজনকে সে ভয় পায়, বা আরেকজনকে সে ভরসা করে না, এরকম ভাবারও কোনো কারণ নেই। দেখো, পূর্ব মেদিনীপুরে কিন্তু তোমাদের পঞ্চায়েতে এত প্রতিকূলতার সাথেও মানে মনে রাখার মতো ফল হয়েছে, সেই জন্য তুমি বলতে পেরেছেন। কিন্তু অন্য জায়গাগুলোতে কিন্তু বেশিটাই হলো শূন্য কুম্ভের ঝঙ্ক। না, এবার এইভাবে আমি ব্যাখ্যা করবো না কোথায় কি ডেমোগ্রাফি আছে, পলিটিক্যাল ন্যারেটিভস কোথায় কি আছে, সেগুলো না দেখে আমার পক্ষে সেগুলো বলা সম্ভব না। আপনি কাউকে শূন্য কুম্ভ টুম্ভ বলে কাউকে অসম্মান আপনি আপনার চেয়ার থেকে করতেই পারেন, কাউকে নাম, কিন্তু আমার পক্ষে এরকম ভাবে বলা সম্ভব না। অনেকে অনেক কথা বলছেন যে বাস্তব তো দেখো ভাই, ফলাফল দেখেই তো বিচার হবে তোমার গ্রহণযোগ্য। ঠিকই তো, অনেকে অনেক কথা শুনছেন কেন? মমতা দিকেও তো কত লোক কত কথা বলছে, মানে 1000 দিনের হতে চললো, কয়েকশো ছেলেমেয়ে রাস্তায় শুয়ে আছে, কে শুনছে কার কথা? ওই ভোটের ফল, ধূপগুড়ি,
433 কত 4399 না 95 কি একটা হয়েছে, যাই হোক সেই রেজাল্ট ধরে কথা বলুন, আর তো কিছু বলার নেই। কলকাতা উত্তর লোকসভায় কিরকম এক্সপেক্ট করছো তো? জিতবে, দল জিতবে, নিশ্চিন্তে থাকুন, দল জিতবে। সেরকম জবরদস্ত প্রার্থী লাগবে। আপনাকে সবকিছু হাওয়ায় হয় না। আপনাকে দাঁড় করালে, আমাকে দাঁড় করালে, বা আমার মতন একটা টিউবওয়েলকে দাঁড় করালেও জিতবে। আগের বারও এই কথাগুলোই শুনেছিলাম। আমি বলিনি, না, তুমি বলনি। যার মুখ থেকে শুনেছিলেন দায়বদ্ধ। কিরকম মার্জিন হবে? মার্জিন কি করে হবে আমি বলবো, যারা গতবার তৃণমূলকে জিতিয়েছিল তারাই এবার বিজেপিকে জেতাবে। যদি তৃণমূল প্রার্থী বদল করে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় অন্য কাউকে আনে, একদম নতুন মুখ। শুনুন, ব্যাপারটা হচ্ছে যে পাবে আর যে পাবে না সেই জায়গায় থাকবে। মুখ পাল্টালে কি হবে? কেউ মুখ পাল্টালে কি হবে? জোড়া মোমবাতি নিয়ে আবার দাঁড়িয়ে যেতে কেউ পারে। দাঁড়াতে পারে। শুনুন, মুখ পাল্টালে তো আর হলো না, প্রোডাক্ট পাল্টাতে হবে। প্রোডাক্ট তো সেই একটাই, 293টায় ল্যাম্প পোস্ট, আমি একমাত্র পোস্ট। উত্তর কলকাতায় মুসলমান ভোট কত শতাংশ? আমি ভোটকে ওরকম হিন্দু লোকসভায়? মুসলমান হিসেবে দেখি না, আমি ওইভাবে ভোট ক্যালকুলেশন করতে রাজি না। মানিকতলার উপনির্বাচন হচ্ছে না, সেখানে তোমার প্রার্থী হওয়ার কথা শুনছি। আমি শুনিনি, আপনি শুনেছেন, এটা আমার দুর্ভাগ্য, আমি শুনিনি। এবার আসি পুজোয় কি হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার? দারুণ হচ্ছে, ফাটাফাটি হচ্ছে। থিম এখনো জানেন না? না, না, আমি যে তোমার কাছ থেকে শুনতে চাইছি। তাহলে সেটা অর্কদা রাম মন্দির নিজের তো? সাথে, এই দেখো, দেখেছো বেরিয়ে গেছে। হ্যাঁ, রাম মন্দির। অমিতজিকে উদ্বোধন করবেন? চেষ্টায় আছি। কথাবার্তা এগিয়েছে। এবার কততম বর্ষ সন্তোষ মিত্র? 88। তোমরা তো বোধহয় ওই 70,000 টাকা রিজেক্ট করেছো। হ্যাঁ, আমরা এবারে না, আগেও নিই। কার্নিভালেও যাও না তোমরা, নিজেরাই কার্নিভাল করো। হ্যাঁ, তো কি মনে হচ্ছে যে ভোটের ঢাকে কাঠি পড়ে গেছে, নভেম্বর ডিসেম্বর, আমি ধরো 2024 মহালয়া থেকে তোমার ভাইফোঁটা অবধি এইসব তদন্ত নিজের মতো হলেও কোনো বড় কিছু স্টেপস হবে না, কিন্তু তোমাদের এত তোমরা সরব হচ্ছ দুর্নীতি, শুধু পার্থ মানিকে যদি থেমে যায় এজেন্সি, তাহলে কিন্তু লোকে ওই সেটিং তত্ত্বেরই বিশ্বাস করবে। দেখুন, প্রথম আমরা বিশ্বাস করি সেটিং নেই, মানে আদালতের নির্দেশে তদন্ত আমি আপনাকে চলছে। বলছি, কোনো বড় পদক্ষেপ কেন নিতে পারছে না, কোথায় বাঁচছে? এই দেখুন, আমি এটাতে সিবিআই এর মুখপাত্রকে জিজ্ঞাসা করা উচিত, ইডির মুখপাত্রকে জিজ্ঞাসা করা উচিত। আর আমরা বিশ্বাস করি না এই এজেন্সিগুলোকে আমরা তোতাপাখি করে রাখবো। যদি তোতাপাখি করে রাখতাম তাহলে বলতে পারতাম তোতা পাখিটাকে সে আজকে কেন হ্যাঁ জয় শ্রীরাম বলেনি, সে আজকে কেন মা করেনি, হ্যাঁ এটা সে কেন গুড মর্নিং বলেনি, আমি বলতে পারতাম। কিন্তু আমরা তো সেটা করি না, অতএব এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। এটা ঠিক যে সিবিআই ইডির ওপর সাধারণ মানুষ আস্থা হারাচ্ছে, আস্থা কমছে। সিবিআই ইডি মানে আমি এটা 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 আমাদের ভুল ছিল যে আমাদের কাছে তারা একটা সুপারম্যান, সিবিআই এসছে মানে সুপারম্যান। তারা যে আমাদের মতো রক্ত মাংসের মানুষ, তারা যে সাইকেল বা মোটরসাইকেল চড়ে ঘোরাফেরা করে, তাদের নিরাপত্তা দিতে যে আরেকটা এজেন্সিকে লাগে, এটা ইদানিং যে দেখেছি। তোমরা বাংলার মানুষের ভরসা কি করে রাখবে? সৌরভকে ভরসা রাখতে পারছো না, সৌরভই দিদির কাছে চলে যাচ্ছে, অমিতজির সঙ্গ ছেড়ে দিদির সঙ্গ চলে নিচ্ছে, বিদেশে যাচ্ছে, বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডার শিল্প করবে বলছে। যাকে তোমরা মুখ করতে চেয়েছিলে সেই এখন দিদির ব্র্যান্ড অ্যাম্বাসেডার। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমার ঠিক জানা নেই। নাম্বার 1, নাম্বার ইন্ডাস্ট্রি যেভাবে প্রজেক্ট করছে, আমি বকলমে বলছি বাংলাকে প্রজেক্ট করছে না, বরঞ্চ আমি জানি উনি ত্রিপুরার অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসাডার। ত্রিপুরার সেখানে বিজেপি গভর্নমেন্ট, তার অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসাডার হচ্ছেন সৌরভ গাঙ্গুলি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ধরুন এই এখন এই কথাটা উঠেছে স্পেনে যাওয়া নিয়ে, এখন এটা আমার পক্ষে বলা সম্ভব নয় যে উনি কেন, ধরুন এটা তো বেশ হাস্যকর, বেশ মজা আছে।
এখন সৌরভ গাঙ্গুলি রসবোধও আছে, যে খালি গায়ে গেঞ্জি পরে যে ওটা গেঞ্জিটা ঘোরাচ্ছিলেন, এটা সাধারণত কোনো রসকসহীন লোকের পক্ষে সম্ভব নয়। এখন সেটা উনি মজা করতে বিষয়টা করলেন, যে উনি দোকান খুলবেন মেদিনীপুরে, উনি বাস করেন বেহালায়, আর এই কথাটা উনি জানাচ্ছেন আপনি স্পেনে গিয়ে। এটা বেশ মজার আমাদের কাছে, এর বেশি কিছু না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এতক্ষণ কথা বললাম বিজেপির বিশিষ্ট নেতা, কলকাতা পুরসভার 50 নম্বর ওয়ার্ডের লড়াকু কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে।